বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমার মায়ের রুম থেকে প্রতিদিন রাতে একটি অদ্ভুত শব্দ আসত। কিন্তু আমার বাবা তো মারা গেছে অনেক দিন আগে। তাহলে আমার মায়ের রুম থেকে প্রতিদিন এরকম ধরনের বাজে আওয়াজ আসে কেন? প্রায় প্রতিদিনই এরকম ধরনের শব্দ শুনতে আমার খুব খারাপ লাগত। আর মনে মনে মাকে ঘৃণা করতে শুরু করলাম। বাবা নেই, মা কার সাথে এমন জঘন্য কাজ করে জানার খুব আগ্রহ হলো। আর এই জন্য আমি একদিন রাতে আমার ঘরে লুকিয়ে রইলাম। তারপর আমি যা দেখতে পেলাম তাতে বন্ধুরা আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি শুনলে তোমরা অনেক মজা পাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা, আমার নাম অনিকা শর্মা, থেকেই আমার ডাকনাম তিথি। সবাই আমাকে দিদি বলে ডাকে। আমার 10 বছর বয়সেই আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। বাবা কোনো একটা কাজে কলকাতায় গিয়েছিল। কয়েকদিন পরে সেখান থেকে খবর এল যে তিনি আর এই পৃথিবীতে নেই। সেখানে ভয়াবহ একটি আগুন লেগেছিল, যার কারণে তার লাশটুকু পাওয়া যায়নি। আমাদের জন্য এই খবরটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ছিল সবার মতো আমিও। আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর দেখতে আর যুবতীদের মতো ছিল। বাবা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের জন্য অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু তবুও তিনি দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিলেন। এই ব্যাপারটা আমাদের পরিবারের সবাই একটু অবাক হয়েছিল, কারণ আমার মা তো বাবাকে ভালোবাসত না, উল্টে তার সাথে সারাক্ষণ ঝগড়া করত। বাবার কোনো ভালো চাকরি ছিল না, আর আমার মা একটা ধনী পরিবারের মেয়ে। দাদু আমাদের সংসারের পুরো খরচ চালাতেন, আর সারাক্ষণ আমার বাবার উপর চেঁচাতেন। আমার মা ও দাদুর সাথে মিলে বাবার উপর চেঁচাতেন। এসবের কারণে আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে থাকতেন। আমি প্রায়ই আমার বাবাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখতাম, আর সব সময় খুব টেনশনে থাকতে দেখতাম। কখনো কখনো বাবা আমায় বলতো, আমি তোকে ভীষণ ভালোবাসি, উত্তর কারণেই ঘর সংসার ছেড়ে কোথাও যেতে পারছি না। আমি বাবাকে বলতাম, এই পৃথিবীর সবথেকে ভালো বাবা তুমি। আর একজন মেয়ের জন্য বাবাই তার কাছে সবকিছু। সে তার বাবা আর যাই হোক না কেন, সেই তার সব। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান, সেই সময় আমি খুব ছোট। মাকে আমি ততটা ভালোবাসতাম না যতটা আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম, তাই এই কষ্টটা কোনো রকমভাবে আমি সহ্য করে নিয়েছিলাম। কিন্তু বাবার স্মৃতি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আমার অনেক সমস্যা ছিল, যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল আমার কনফিডেন্সের অভাব। আমি কারো সামনে ঠিকভাবে কথা বলতে পারতাম না। বাবার এই অবস্থা দেখে আমি সব সময় হেজিটেশনে থাকতাম, কারো সাথে ঠিকভাবে মিশতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম। এখন আমি বিয়ে করছি, আমাকে প্রায় বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো, তাদের সাথে কথা বলতে হতো, কিন্তু আমি তাদের সামনে এত নার্ভাস হয়ে যেতাম যে আমার হাত পা কাঁপতে থাকত। এতে সকলে অবাক হয়ে ভাবতাম যে একই রকম মেয়ে, যে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারে না। সব সময় আমার মনে হতো যে আমি এই পৃথিবীতে একা, আমার কেউ নেই। কিন্তু আমার মায়ের জীবন বাবার মৃত্যুতে কোনো রকম প্রভাব পড়েনি। মা সবসময় সেজেগুজে থাকত, নিজের যত্ন নিত, মাঝে মধ্যেই বাইরে ঘুরতেও যেত। আমি এই সমাজ আর আমার মায়ের থেকে সব সময় দূরে থাকতে চাইতাম। সেই কারণে আমি বাড়িতে অতিথিদের জন্য যে ঘরটা বানানো হয়েছিল, সেই ঘরে সারাদিন চুপচাপ পড়ে থাকতাম। রাতেও আমি সেই ঘরে ঘুমাতাম। ঘরটা ছিল আমাদের মূল ঘর থেকে একটু দূরে, যা একেবারে নীরব ছিল। সেই ঘরের ছাদটা খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে বর্ষার সময় ঘরের ছাদ দিয়ে জল পড়ত। তাই একদিন আমার মা বলল যে আমি যেন ঘর ছেড়ে বাড়ির ভিতরে চলে আসি, কারণ বাড়িতে অনেক ঘর ফাঁকা আছে। তাই আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভিতরে আসতে চাইছিলাম না, কিন্তু বৃষ্টি হলে ঘরে জল পড়ে, এই একটা সমস্যার কারণে আমাকে ভিতরে আসতে হলো। আমার ঘরের সামনে যে ঘরটা, সেটাতে আমার মা থাকত।
আমার ঘর থেকে মায়ের ঘরের জানালা পরিষ্কারভাবে দেখা যায়। ছোটবেলায় আমিও বাবা মায়ের সাথে ঘরে থাকতাম, কিন্তু বাবা মারা যাওয়ার পরে এই ঘরে আসলে তার কথা মনে পড়ত। সেই কারণে আমি ঘর ছেড়ে বাইরের ঘরে থাকতাম। বাবার মৃত্যুর পরে আমি পুরো ডিপ্রেশনে ছিলাম। সেই কারণে আমি ডাক্তারের কাছে চেক আপ করাতে যেতাম। ডক্টর আমাকে এটাই বলতো যে তুমি তোমার বাবার মৃত্যুতে হৃদয়ের গভীর আঘাত পেয়েছ, যা তোমার ভিতরে আতঙ্ক তৈরি করে এবং এর ফলে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। এই কারণে তোমার শরীর খারাপ হচ্ছে, কিন্তু তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে, কেননা সে তো এই পৃথিবীতে নেই। তোমাকে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, কিন্তু তুমি যদি নিজের উপর কন্ট্রোল না রাখতে পারো, তবে তুমি মানুষের সাথে মিশবে কিভাবে? আর তুমি কি বা হবে কিভাবে? আমি নিজেই নিজেকে নিয়ে ভীষণ চিন্তায় থাকতাম। আমার বয়স এখন 20 বছর। আইন অনুযায়ী 18 বছর বয়সে আমি সাবালিকা হয়ে গেছি, কিন্তু আমি নিজের কাজ নিজে করতে পারতাম না। তবে এখন আমাকে নিজের কাজ নিজেই করতে হবে। নিজের ভালো মন্দের চিন্তা নিজেকেই করতে হবে। এমনিতেও মায়ের উপর আমি খুব একটা ভরসা করি না। বাড়ির ভিতরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি যে প্রতিদিন আমার মনে হয় মায়ের ঘরে কেউ একজন আসে। প্রথম রাতে ভেবেছিলাম এটা আমার মনের ভুল, কারণ এই সময় মায়ের ঘরে কে থাকবে, তাই আমি এই ব্যাপারটার দিকে তেমন একটা গুরুত্ব দিলাম না। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে কোনো পুরুষের গলার আওয়াজ শুনতে পেলাম। যখন আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের কাছে গিয়ে দেখলাম তার ঘরে আলো জ্বলছে। এর মানে হলো আমার মা জেগে আছে। এরপরে আমি মায়ের ঘরের দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পরেই মা এমনভাবে বাইরে বেরিয়ে এল যেন মনে হচ্ছে তিনি সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে, অথচ তার মুখের দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন মনে হলো না যে তিনি ঘুমাচ্ছিলেন। আমি বললাম, তুমি যে ছিলে? মা বলল যে, তুই এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ঘুম থেকে উঠে আলি, আমার ঘুমটা নষ্ট করলি। এটা তোমার ঠিক হয় নাই। আমি বললাম, মা, আমার ঘুম আসছিল না, তাই জেগেছিলাম। তোমার ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, তাই তো তোমাকে ডাকলাম। আমার কথা শুনে আমার মা বলল, তুই পাগল হয়ে যাসনি তো? কি সব ফালতু কথা বলছিস? আমি বললাম, তাহলে হয়তো তুমি ঘুমানোর সময় টিভিটা অফ করতে ভুলে গিয়েছিলেন, তাই আমি হয়তো তারই আওয়াজ শুনেছি। আর তুমি ঘুম থেকে উঠে এক্ষুনি টিভি বন্ধ করে বাইরে এলে আমার কথা শুনে আমার মা রেগে গেলেন। এদিকে মুখ ফসকে যা বলে ফেলেছি তাতে আমি লজ্জায় পড়ে গেলাম। মায়ের রাগ করা স্বাভাবিক, কারণ তার সঙ্গে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম আর এরকম হবে না। সকালে মা কাজের জন্য বেরিয়ে গেল। তারপর সুযোগ বুঝে আমি মায়ের ঘরে গেলাম মায়ের সাথে রাতের বেলা। এইভাবে কথা বলা আমার উচিত হয়নি, তাই মনে মনে ভাবলাম, আমি যদি মায়ের ঘরটা সুন্দর করে পরিষ্কার করি তাহলে মা খুশি হয়ে যাবে। এভাবে মায়ের ঘর পরিষ্কার করতে শুরু করলাম। প্রতিদিন যেভাবে ঘর পরিষ্কার করা হয়, আমি সেভাবে মায়ের ঘর পরিষ্কার না করে ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে চেয়েছিলাম। আমি সবেমাত্র ঘর পরিষ্কার করা শুরু করেছি, এমন সময় আমার হাতে এমন একটা জিনিস পেলাম যে তার সাথে মেয়েদের কোনো সম্পর্কই নেই। এটা শুধুমাত্র ছেলেরাই ব্যবহার করে। সত্যি বলতে কি, এটা বিবাহিত ছেলেরা ব্যবহার করে, আর তা আমার মায়ের ঘরে, তাও তার বিছানার তোশকের নিচে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এ ব্যাপারে আমার মাকে জিজ্ঞেসও করতে পারব না, কারণ জিনিসটা দেখে আমার লজ্জা লাগছিল। কিন্তু এই জিনিসটা মায়ের ঘরে কিভাবে এলো আমি খুব চিন্তা করতাম। হঠাৎ আমি বাড়ির বাইরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম হয়তো মা এসে পড়েছে, তাই ঘর পরিষ্কার না করে আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে এলাম। এরপরে আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মাথা থেকে বের করে দিলাম। কয়েকদিন পরে আমি আমার মায়ের একটা সত্যি জানতে পারলাম। সেটা হলো, আমার মায়ের ঘরে টিভি তো আছে, কিন্তু সেটা খারাপ চলত না। এই খবরটা আমাকে আমাদের বাড়ির চাকরানির বলেছিল। সে সপ্তাহে মাত্র একদিন করে কাজে আসত। সে আমাকে বলল যে এই টিভিটা তো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে,
তোমার মা টিভির মেকানিককে ডেকে দেখিয়েছিলেন, কিন্তু সে বলেছে যে এই টিভি ঠিক করতে অনেক টাকা খরচ হবে। তাই তোমার মা আর টিভিটা ঠিক করেননি। তিনি তো আমায় বলেছিলেন যে তুমি টিভিটা নিয়ে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বাচ্চারা দেখতে পারবে। আমি তাকে বলেছিলাম যে আমার বরকে বলব টিভিটা নিয়ে যেতে। আমি আমার বরকে কয়েকবার বলেছিলাম টিভিটা নিয়ে যেতে, কিন্তু আমার বর টিভিটা নিতে এলি না। সে একেবারে কুকুরের বাচ্চা মতো, কোনো কাজ করতে চাই না। চাকরানি তো তার নিজের সংসারের সমস্যা নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে দিল, কিন্তু আমার ধ্যান অন্য জায়গায় পড়েছিল। যদি টিভি খারাপই হয়, তাহলে তো আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কিভাবে পুরুষ মানুষের গলার আওয়াজ আসছিল? তাহলে কি মা আমাকে মিথ্যে বলেছিল? আমি তো ছোটবেলা থেকেই বাড়িতে আছি, যদি অনেকগুলো বছর বাইরের ঘরে কাটিয়েছি, কিন্তু এ ব্যাপারে কিছুই টের পাইনি। যখন আমি ভিতরের বাড়িতে এলাম, তখন এই সমস্ত জিনিস আমি জানতে পারলাম। আগে আমি বাইরে যে ঘরটায় থাকতাম, সেটা বেশ ছোট ছিল। সেখানে বাথরুমটা বাড়ির বাইরে, অনেকটা পিছনের দিকে। শীতকালে আমাকে বাথরুম করতে বাড়ির বাইরে যেতে হতো, যদিও বাড়ির ভিতরে এটা বাথরুম ছিল। কিন্তু মা কখনো আমাকে ভেতরের বাথরুম ব্যবহার করতে বলেনি। মা কখনো আমাকে বলেনি যে এই শীতের রাতে বাথরুমের জন্য তোর বাড়ির বাইরে যাওয়া ঠিক না, সর্দি কাশি লেগে যেতে পারে বা অন্য কিছু হয়ে যেতে পারে। যদিও আমি তার একমাত্র মেয়ে, এখন তো বাইরের ঘরটা ভেঙে পড়েছে, তাই বাধ্য হয়ে মা আমাকে ভিতরে ডেকেছে। এই বাড়িটা আমার দাদুর ছিল। বাড়িটা বহু পুরনো, যার একটা অংশ জানি না কিভাবে অন্য একজন কবজা করে নিজের নামে করে নিয়েছিল। বাকি অংশটা আমাদের ছিল। বাড়িটা অনেক বছরের পুরনো, ইংরেজ আমলের। নতুন কেউ বাড়িটা দেখলে হতবাক হয়ে তাকিয়ে থাকত আর বলতো, আমাদের একবার ভিতরে যেতে দাও, আমরা ঘরের ভিতরটা দেখতে চাই। কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকেই বাড়িটা দেখছি, তাই আমার এই বাড়ির প্রতি খুব একটা মোহ নেই। আমার দাদু এই পৃথিবী থেকে অনেক আগেই চলে গিয়েছিল, কিন্তু তিনি ভালোই সম্পদ রেখে গিয়েছিলেন, যা দিয়ে আমাদের সংসারের খরচ খুব ভালোভাবে চলে যেত। মা বাড়িতে চাকরানি রেখেছিলেন। একদিন আমার মা আমাকে বলল যে তুই একটা অলস মেয়ে, সারাদিন শুয়ে বসে দিন পার করছিস, এখন এখানে এসে আমার চুলের রং লাগিয়ে দেয়। আমি মাঝে মাঝে অবাক হয়ে এটাই ভাবতাম যে এই বয়সে আমার মা সেজেগুজে কাকে দেখতে চায়। এত বছর ধরে বিধবা থাকার পরেও আমার মা সবসময় সেজে গুজে থাকতেন। তার এই বাহারি সাজ দেখে তাকে আমার একদম ভাল লাগত না। তিনি এমনভাবে সেজে থাকতেন যেন তিনি সদবা। একবার তো পুজোতে মাকে হাতের মেহেন্দিও করতে দেখেছি, কিন্তু কোনো বুধবার তো ইচ্ছাই করার কথা না এসব করার। আর যখন তার স্বামী বেঁচে নেই, তখন মেহেন্দি পরে তিনি কাকে দেখাবেন? আমার মা সেই সমস্ত কিছুই করতেন যা কিনা একজন সদবা মহিলা করেন। নিজের খুব যত্ন নিত। আর একবার যখন মায়ের চুল সাদা হতে লাগল, তখন তো তিনি চুলে কালারও করলেন, সাথে মেহেন্দি ও লাগালেন। ভালো গা রঙের শাড়ি পরতেন, নিজের হাত পায়ের নখে নেলপালিশ লাগাতেন। আমি একটা অবিবাহিত মেয়ে হয়েও নিজেকে এত খেয়াল রাখতাম না যতটা আমার মা নিজের খেয়াল রাখতেন। আমি শুনেছিলাম আমার মা আর বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, তাই তো ভালোবাসার টানে বড় লোকের মেয়ে আমার মা আমার গরিব বাবাকে বিয়ে করেছিলেন। না হলে দাদু এইসব বন্ধ কোনোদিনও মেনে নিতেন না। তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন এবং ভীষণ শক্ত মনের মানুষ ছিলেন। রাতে আবারও মায়ের ঘর থেকে আওয়াজ আসছিল। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম, এটা কিসের আওয়াজ? কিছুক্ষণ শোনার পরে আমার যেন মনে হল কোনো পুরুষ মানুষ কথা বলছে, আর আমার মা তার কথা শুনে হাসছিল আর লজ্জা পাচ্ছিল। কথা শুনে মনে হচ্ছিল যে লোকটা আমার মায়ের খুব প্রশংসা করছে, আর এতে আমার মা লজ্জা পাচ্ছে। আমি শিওর যে ভিতরে কোনো পুরুষ মানুষ আছে। যাই হোক, চুপ করে ঘরে এসে শুয়ে পড়লাম। কয়েকদিন পরে আমার বাবার বাৎসরিক কাজ। প্রথম থেকেই বাবার বাৎসরিক কাজের দিন আমার মন ভার হয়ে থাকত। মনে হতো যেন আজকে উনি আমাদের ছেড়ে
এই দুনিয়া থেকে চলে গেছেন। বাবার বাৎসরিকের দিন সকালে দেখলাম মা সেজেগুজে বাইরে বেরিয়ে এল। মাকে সেদিন খুব রোমান্টিক মনে হলো। আমি মাকে বললাম, আজকের দিনে অন্তত সাদা কাপড় পরে আসতে পারতে। শুনেছি বিদ্যা সেজেগুজে থাকলে তাদের স্বামীর আত্মা কষ্ট পায়। মা বল, কি বলতে চাইছিস তুই? আমি বললাম, বাবা, রাজ বাৎসরিক কাজ, তাই আজকের দিনটা অন্তত নর্মাল ভাবে থাকো। তখন মা বলল, তোর বাবা অনেক দিন আগে মারা গেছে, তাই এখন এসব বাৎসরিক তার শরিক করে কোনো লাভ নেই। কিন্তু আমি বললাম, আমি প্রত্যেকবারের মতো কিছু গরিবকে সাহায্য করব। মা বলল, তাহলে তাই কর। আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ? মা বলল যে আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছি। আমি বললাম, আজ তো তোমার স্বামীর বাৎসরিক কাজ, আর তুমি আজকে তোমার বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছ। মা বলল যে বাৎসরিক আজ প্রত্যেক বছর হয়, কিন্তু বিয়ে প্রত্যেক বছর হয় না। যে মারা গেছে তার জন্য আমি আমার এত ভালো বন্ধুকে কষ্ট দিতে পারব না। তারা খুব বড়লোক, আর তারা শহরে থাকে। আমি তার বড় ছেলের সাথে তার বিয়ে দিতে চাই। এই সময় আমি মাকে বললাম, যখন তোমার বন্ধু জানতে পারবে যে তুমি তোমার বরের বাৎসরিক কাজের দিন সেজেগুজে বিয়ে খেতে গেছ, তখন তারা তোমার সম্বন্ধে কি ভাববে? তারা তো তোমাকেও মানুষ ভাববে। আমার কথা শুনে মা বলল, তুই ভীষণ বাজে হয়ে গেছিস। আমার সামনে তুই এত কথা বলছো কেন? খবরদার বলছি, এরপর তুই যদি আমার সামনে এই ধরনের বাজে কথা বলিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বাবা তো এরকম ছিল না। জানি না তুই কার মতো হয়েছিস। আমি বললাম, তিনি তোমার স্বামী, আর আমার বাবা ছিলেন। তার জন্য তো তোমার একটুখানি সময় বের করা উচিত। কিন্তু তুমি না তো আমার পরোয়া করো, না তো বাবার পরোয়া করো। কে থাকল আর কে গেল তাতে আমার কিছু যায় আসে না। এবার তো মা কোনো কথার জবাব না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই রাতে আমি কিছু এমন দেখলাম যা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাত্রে আমার ঘুম আসছিল না বলে আমি জেগেছিলাম। এই দিনটিতে এমনিতেও আমার ঘুম আসতো না। আজকের দিনটা আমার জীবনের সবথেকে বাজে দিন। আমি যেন মায়ের ঘরের জানলা দিয়ে কোনো একটা লোকের ছায়া দেখতে পেলাম। আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে আমার মায়ের ঘরে কোনো লোক আছে। আমি তাড়াতাড়ি উঠে এক মুহূর্ত নষ্ট না করে তার ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারতে লাগলাম। মোটামুটি 34 মিনিট পরে আমার মা দরজা খুল। আমি শিওর ছিলাম এই ঘরে যে ছিল সে বাইরে বেরোতে পারেনি, ঘরেই আছে। আমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গেলাম, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কারণ ঘরের ভিতরে কেউ নেই। আমি ঘরের চারিদিকে দেখলাম, কিন্তু কেউ সেখানে নেই। তাহলে যে লোকটাকে আমি ঘরের ভিতরে দেখলাম সে গেল কোথায়? তাই কথা ঘোরানোর জন্য আমার মাকে বললাম, বাথরুমে যেতে হবে, কিন্তু বাইরের নল দিয়ে জল পড়ছে না, তাই তোমার বাথরুমে যাওয়ার জন্য এসেছি। এরপরে আমি বাথরুমে ঢুকে সেখানেও কাউকে দেখতে পেলাম না। আমি অবাক হয়ে ভাবছি, লোকটার ছায়া দেখলাম আর আওয়াজ শুনলাম, অথচ ঘরের মধ্যে সে কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আমি এ ব্যাপারে আমার মায়ের সাথে কোনো কথা বললাম না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি এমনি এমনি বলছিলাম যে আমার বাথরুমের কল খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে এসেছি। কিছুক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে আমি আবার আমার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আবারও আমার মায়ের ঘর থেকে হালকা হালকা আওয়াজ আসতে লাগল। আমি মনে মনে ভাবছি, হয়তো আমার মা পাগল হয়ে গিয়েছে, অথবা আমার মায়ের ঘরে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে যার সাথে আমার মা কথা বলছে। কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, আর তা না হলে ওই ঘরের মধ্যে কোনো ভূতপ্রেত আছে যে আমাকে দেখলে অদৃশ্য হয়ে যায়। কেননা কোনো মানুষের পক্ষে এত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না। আর বেরোবেই বা কোথা দিয়ে? ঘরের দরজা দিয়ে যেতে পারবে না, কারণ আমি দরজা দিয়ে ঢুকেছি। আর জানলা দিয়েও যেতে পারবে না, কারণ জানলা ছিল খুবই ছোট। এসব চিন্তা করতে করতে আমার মাথায় প্রচুর যন্ত্রণা হতে শুরু করল, আর আমি এসব কথা কাউকে বলতে পারছিলাম না।
এতদিন আমি চিন্তায় ছিলাম এটা ভেবে যে কেন আমার মা এতদিন বিয়ে করেননি, আর বিয়ে না করেও তিনি সবসময় এত খুশি থাকেন। কি করে আমি এতদিন ভাবতাম আমার মা বুঝি এখনও বাবাকে খুব ভালোবাসেন, সেজন্য আমার মা অন্য কোনো পুরুষকে বিয়ে করেনি। কিন্তু এখন তো বুঝতে পারছি যে নিশ্চয়ই আমার মায়ের অন্য কোনো ব্যাপার আছে, তার জীবনেও হয়তো কেউ আছে, আর সে হয়তো আমার মায়ের সাথে খুব বাজে কাজ করে। না হলে সে রাতের বেলা ঘরের মধ্যে কি করে? আমার প্রমাণ দরকার। কেননা আমি আমার মাকে বোঝাতে চাই যে আমি এখন আর বাচ্চা নই, আমি সমস্ত কিছু বুঝতে পারি। আর যার বিবাহযোগ্য মেয়ে আছে তার এসব মানায় না। যদি এমনটা সত্যি হয় তাহলে আমি আর এখানে থাকতাম না, এখান থেকে অন্য কোথাও চলে যেতাম। কেননা আমি এভাবে এখানে থাকতে পারবো না। এসব চিন্তাতেই রাতে আমার ঘুম আসত না। মায়ের ঘরের রহস্য জানার জন্য আমাকে একটা প্ল্যান বানাতে হবে। আমি মায়ের ঘরে যেতে পারতাম না, তাই আমাকে বুদ্ধি খাটিয়ে এমন একটা প্ল্যান বানাতে হবে যাতে ভুলের কোনো সম্ভাবনা না থাকে। শেষ পর্যন্ত আমার মাথায় এমন একটা প্ল্যান এসে গেল যে তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আমি ধরা পড়ে যাই, আর আমি যেটা ভাবছি সেটা যদি না হয়, তবে আমি আমার মায়ের চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাব। কিন্তু অন্ততপক্ষে আমি সত্যিটা তো জানতে পারব। আর এমনিতে আমি শিওর ছিলাম যে মায়ের চোখে আমি ছোট হব না, বরং তিনি আমার চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাবেন। তাই আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমাকে কি করতে হবে। বিকেলবেলা আমি আমার মাকে বললাম যে আজ আমি আমার এক বন্ধুর বাড়িতে পড়তে যাব, আর আমি রাতে ওখানে থাকব। আমার মা বলল, ঠিক আছে, খুব ভালো কথা, মন দিয়ে পড়াশুনো করো। মনে হয় আমার মা খুব খুশি হয়েছিল যে আমি রাতে বাড়িতে থাকব না। যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং কিছুক্ষণ পরে মাকে ফোন করে বললাম যে আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। যদিও আমি বাড়ি থেকে কোথাও না গিয়ে বাড়িতেই লুকিয়েছিলাম। আমার মা বলল, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে বাড়িতে ফিরে আসিস, তাড়াহুড়োর দরকার নেই। কিন্তু আমি তো আমার বন্ধুর বাড়িতে যাইনি, আমি তো আমার মায়ের ঘরে লুকিয়ে আছি। আর এমন জায়গায় লুকিয়েছিলাম যে ঘরে মা কি করে সেটা আমি দেখতে পেলেও মা আমাকে দেখতে পাবে না। কিছুক্ষণ পরে মা ঘরে এসে সাজগোজ শুরু করল। এরপরে ঘরের মধ্যে এমন একটা ঘটনা ঘটল যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মা অনেক কষ্টে মেঝেতে কার্পেট সরালো, কেননা কার্পেটটা খুব ভারী। কার্পেট সরানোর পরে তার নিচে যা দেখলাম সেটা দেখে আমার মাথা ঘুরতে লাগল। কার্পেটের নিচে একটা দরজা ছিল। আমার মা সে দরজা টেনে খুল, আর মা দরজা খোলার সাথে সাথে সেখান থেকে একটা লোক বেরিয়ে এল। আর লোকটা বেরিয়ে আসার সাথে সাথেই আমার মা তাকে খুব বাজে আচরণ করতে শুরু করল। এটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার যেন মনে হলো যে আমি মাথা ঘুরে পড়ে যাব, কেননা ওই লোকটা আর কেউ না, সে আমার বাবা, যে কিনা অনেক বছর আগে মারা গিয়েছিল। তাহলে আমার বাবা এখনো জীবিত কিভাবে? আমি বাবাকে দেখে হতভম্ব হয়ে বাইরে বেরিয়ে এলাম। তারা দুজনে আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি থাকতে না পেরে এগিয়ে গিয়ে বাবাকে ধরে খুব কান্নাকাটি করলাম। বাবা আমাকে কিছুক্ষণ আদর করে, তারপর জিজ্ঞেস করল, কেমন আছিস মা? আমি বললাম, বাবা তুমি বেঁচে থাকতেও মরা নাটক কেন করেছিলে? আমার বাবা বলল, সোনা মা, আমরা খুব গরিব ছিলাম, আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু আমার একটা জিনিস ছিল, আর সেটা হলো আমার জীবন বীমা, যেটা আমার বাবা বেঁচে থাকতে আমার নামে করেছিলেন। সেই জীবন বীমার টাকা পাওয়ার জন্য এই দুনিয়ার সামনে আমাকে মরে যেতে হয়েছিল। আমি মরে গেলে জীবন বীমা থেকে 1 কোটি পাওয়া যেত। আমার কাছে আর কোনো অপশন ছিল না। তোর দাদুর সব কিছু বিক্রি করে শেষ হয়ে গেছিল। আমরা অনেক অভাবে পড়ে গেছিলাম মা, আমাদের কাছে আর কিছুই ছিল না। তাই তোদের ভালোভাবে রাখার জন্য আমাকে এই নাটকটা করতে হয়। এরপর সকলের সাথে সাথে জীবন বীমা লোকেরাও বিশ্বাস করেছিল যে আমি মরে গিয়েছি, তাই তারা তোমাকে 1 কোটি দিয়ে দেয়। আর আমরা কোনো কাজ না করে সুখের সাথে জীবন উপভোগ করতে থাকলাম। আমি তোর মায়ের কাছে থাকতাম সব সময়, আমাকে কোনো কাজও করতে হয় না।
সুমাথি, এই যে দেখ, মাটির নিচে আমার ঘর আছে, টিভি আছে, আমি আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করছি। এই একটা বুদ্ধি খাটিয়ে এত টাকা পেলাম, যা আমি সারা জীবন কাজ করে ইনকাম করতে পারতাম না। আমি আমার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, বাবা, তোমার মৃত্যুতে আমি এতটা দুঃখ পেয়েছিলাম যে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা রোগীতে পরিণত হয়েছি। তোমার চিন্তায় আমি প্রায় শেষ হয়ে গেছি। আর তুমি এই ভেবে খুশি থেকেছ যে তুমি খুব বড় দান মেরেছ। কিন্তু তুমি তো এই দুনিয়াতে সবথেকে বড় বোকামি করেছ। আমার বাবা আমাকে বলতে লাগল যে উত্তর ভবিষ্যতের কথা ভেবে আমি এসব করেছি। উত্তর পড়াশোনার সাথে সাথে তোর যাবতীয় খরচ 2 সময়মতোই পেয়েছিস। কোনো দিন কোনো কিছুর অভাব তোকে হতে দিইনি। যদি আমি এসব না করতাম তাহলে আমাদের খেয়ে পরে বেঁচে থাকাই কষ্টকর হতো। আমি আমার বাবাকে অবাক করে দিয়ে বললাম যে, বাবা, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমার জীবনে অর্থের দরকার ছিল না, আমার দরকার ছিল বাবা, তোমার আদর, তোমার স্নেহ, তোমার ভালোবাসা, তোমার মায়া মমতা। অর্থের মূল্য দিয়ে বাবা তুমি তা বিচার করতে পারবে না। বাবা, তুমি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? বাবা, অর্থের মূল্য দিয়ে তুমি কি আমাকে অতীতে যে যন্ত্রণা দিয়েছ সে যন্ত্রণা ফিরিয়ে দিতে পারবে? কখনো পারবে না। তোমার এটা কখনো উচিত হয়নি বাবা। অর্থের মূল্য দিয়ে তুমি আমার জীবনের সুখের মূল্য বিবেচনা করেছ, যার জন্য আমার মাথা এবং মনের অবস্থা পুরোটাই শেষ। না মরেও পৃথিবীতে মরে থাকার মতোই বেঁচে আছি। যায় হোক বাবা, অর্থ দিয়ে তুমি সুখে থেকো, ভালো থেকো। তোমার কাছ থেকে আমি আর কোনো সুখ স্বাচ্ছন্দ্য চাইব না। বন্ধুরা, পরিশেষে আমি বলবো, আমাদের জীবনেও মাঝে মধ্যে এরকম ধরনের কিছু ঘটনা আসে যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। অনেক সময় অর্থের জন্য মানুষ জীবনের রূপ পাল্টিয়ে দেওয়া, পরিবার, আপনজন সবার কাছ থেকে বিসর্জন দিয়ে জীবনকে ভিন্ন উপায় নিয়ে যায়। তখন সে পরিবার পরিজনের চাইতে নিজের স্বার্থ থাকে বেশি প্রিয় মনে করে। কিন্তু এটা মোটেও উচিত না। আমাদের প্রত্যেকটি কাজ করার পূর্বে আমাদেরকে সবকিছু বিবেচনা করে ভাবা উচিত। বিশেষ করে পরিবার পরিজনদের কথা মাথায় রেখে প্রত্যেকটি কাজ, অর্থাৎ দুর্বিষহ কাজগুলো বিবেচনা করে করা উচিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি লামিয়া আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।